শরীফ ভাইয়ের আমরা কথা বলছিলাম আমাদের যে প্রস্তাবিত জাতীয় বাজেট 2025-26 অর্থ বছরের বাজেটের প্রত্যাশা কাঠামো। ডক্টর ফাহমিদা খাতুন বেসরকারি খাতের বিনিয়োগ কর্মসংস্থান দুইটা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আপনি বেসরকারি খাত অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, আপনি একটি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। আপনার কাছে জানতে চাই যে বেসরকারি খাতের বিনিয়োগের খরা কতদূর কাটলো, কি প্রত্যাশা আপনাদের? আমি জাস্ট দেখতেছিলাম যে অ্যাকচুয়ালি বাজেটে কিছুটা বোধহয় রিডাকশন আছে, বোধহয় 0.87% বলতেছে রিডিউস করতেছে। তো তার মধ্যে যেটা দেখলাম যে রেভিনিউ বাজেট যেটা সেটা কিছুটা বাড়ছে, ডেভেলপমেন্ট বাজেট বোধহয় 28,000 কোটি টাকার মতো কমছে আর কি। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে রেভিনিউ বাজেট বাড়া মানে হচ্ছে যে গভর্নমেন্টের যে প্রতিদিনের যে খরচ সেটা বাড়তেছে। তো সেটা তো আমরা অ্যাকচুয়ালি এই সরকার থেকে তো আমাদের আশা হচ্ছে যে সরকার এফিশিয়েন্ট হবে। সো আমি দেখতেছি যে এখানে স্যালারি ইনক্রিমেন্টের একটা ব্যাপার আছে। তো সেটা কি বিউরোক্রেসিকে খুশি করার জন্য নাকি কি কারণে সেটা একটু জানা দরকার। আর আমাদের তো আশা হচ্ছে যে ডেভেলপমেন্ট বাজেট বাড়বে অ্যাকচুয়ালি, কারণ আপনি যদি দেখেন আমাদের যেই বাজেট টু জিডিপি রেশিও, ইটস ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য রিজন অ্যাকচুয়ালি। সো ইফ ইউ কম্পেয়ার টু ইন্ডিয়া বা শ্রীলঙ্কা বা পাকিস্তান, সেখানেও কিন্তু আপনার অলমোস্ট 20% হচ্ছে আপনার জিডিপি টু দ্য বাজেট। আমাদের এখানে 14%-এর মতো আসতেছে। তো যেহেতু এটা একটা ইন্টারিম পিরিয়ড, সেখানে এটা বুঝতে হবে যে আমরা অ্যাকচুয়ালি কিছুটা আমাদের ডেভেলপমেন্ট সাইকেল থেকে আমরা হল্ট হচ্ছে আর কি। আমাদের যে গ্রোথ এক্সপেকটেশন তার থেকে কম আমরা এক্সপেক্ট করতেছি। তো সেটা ডেফিনেটলি প্রাইভেট সেক্টরের জন্য তো সেটা ভালো না আর কি। আমরা তো চাই যে গ্রোথ হবে, ইকোনমি আরও এক্সপ্যান্ড করবে, তো সেটাই আমাদের আশা। রিগার্ডিং এমপ্লয়মেন্ট, সো এমপ্লয়মেন্ট ক্রিয়েশন যদি আপনি দেখেন অ্যাকচুয়ালি কিন্তু আমাদের আনএমপ্লয়মেন্ট কিন্তু কিছুটা বাড়ছে অ্যাকচুয়ালি। গত বছর থেকে আমি দেখলাম যে 24 লাখ থেকে এখন বোধহয় 27 লাখ ফিগারটা আর কি। তো সেখানেও একটা ইনক্রিজ আছে। তো আমাদের এক্সপেকটেশন ছিল যে অ্যাকচুয়ালি এই সরকার তো পলিটিক্যাল গভর্নমেন্ট না, তো এই জন্য এখানে রাইট স্টেপগুলো নেওয়ার একটা সুযোগ ছিল আর কি আমাদের। তো আমাদের ওভারঅল বাজেটের মধ্যে যা যা যেগুলো ইমপ্রুভ করার যেসব এরিয়াগুলো, সেগুলোতে অ্যাকচুয়ালি আমাদের ফোকাস করা দরকার। আমরা কি ট্রেন মিস করতেছি? কিছুটা তো ব্যবসায়ীদের জন্য হচ্ছে যে সমস্যাটা সেটা হচ্ছে আনসার্টেনিটি। তো আমরা উই আর গোয়িং থ্রু আ পিরিয়ড অফ আনসার্টেনিটি অ্যাকচুয়ালি, সেটাই আমাদের সবচেয়ে বেশি সাফার করতেছে। তো সেটা কি? সেটা হচ্ছে যে একটা ইলেক্টেড একটা আপনার স্টেবল গভর্নমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড দ্যাট টাইম লাইন উই নিড টু নো অ্যাকচুয়ালি। আমি বলতেছি না যে সেটা আমাদের একদম ইমিডিয়েটলি করতে হবে বা কবে করবো, বাট আমাদের একটা সার্টেনিটি থাকতে হবে এবং একটা রোড ম্যাপ আমরা যেটা বলতেছি যে সেটা জানতে হবে অ্যাকচুয়ালি। সেটা এখন ডিসেম্বরে হোক বা জুনে হোক ইলেকশন, সেটা থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে সার্টেনিটি, যে এই স্টেপগুলো নেওয়া হবে এবং ইট উইল লিড টু অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট। তখন কিন্তু সব ইনভেস্টমেন্ট সব কিছুই কিন্তু সেটার উপর ডিপেন্ডেন্ট হবে। এবং আমাদের তো আশা ছিল যে অ্যাকচুয়ালি যে এই ইন্টারিম সরকার বলেন বা আগামীতে যারা ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, তারা তো সবাই একসাথে মিলে কাজ করার কথা। এই দেশটাকে তো আমাদের একসাথে ডেভেলপ করার কথা সবাই মিলে। তো সুতরাং এই গভর্নমেন্ট যা করতেছে, ওনারা যদি সবার সাথে যদি ইন্টারাকশন করতো, আরও কমিউনিকেশনটা স্টেক হোল্ডারদের সাথে যদি বেটার হতো, ইনক্লুডিং পলিটিক্যাল যারা যেসব পার্টিগুলো আছে, তাহলে কিন্তু আমাদের কনফিডেন্স বিজনেস সাইড থেকেও কিন্তু আমাদের কনফিডেন্সটা আরও বেশি হতো। কারণ যে রিফর্মগুলো হচ্ছে বা যেগুলো প্রস্তাব করা হচ্ছে, সেগুলোকে তো এন্ডোর্স করতে হবে অ্যাকচুয়ালি আগামী সরকারকে। তো সেই সার্টেনিটিগুলো হচ্ছে ব্যবসায়ীদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কর্মসংস্থান আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে। অনেক ফ্যাক্টরি, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আমরা বিদেশি বিনিয়োগ আনার জন্য এই সরকার চেষ্টা করছে। একটা বিনিয়োগ সামিট হলো, আবার ঠিক আজকে চীনের এক বেশ বড় একটা ডেলিগেট এই মুহূর্তে বাংলাদেশে আছে। আপনাদের প্রত্যাশা কি? আমাদের যেটা এখন তো বাজেট আসতেছে অ্যাকচুয়ালি, এখন আমাদের যেটা বুঝতে হবে যে আমাদের কিন্তু আনসার্টেনিটি যেটা বললাম, সেটা কিন্তু নট অনলি যে ডোমেস্টিক, ইন্টারন্যাশনালি আপনি চিন্তা করেন, ইউএস বর্তমানে আমাদেরকে আপনার 37% অ্যাডিশনাল একটা ট্যাক্স দিয়ে রাখছে অন টপ অফ আ বেস ট্যারিফ অফ 10%। তো সত্যিকারে যদি এটা তো আপনার জুনের এই পরের থেকে যে শিপমেন্টগুলো যাবে ঈদের পর থেকে, সেগুলোতে কিন্তু আবার আগের ট্যাক্সটা চলে আসতেছে। তো সত্যিকারে যদি এই ট্যাক্স যদি চলে আসে, তাহলে আপনি চিন্তা করতে পারেন যে বাংলাদেশের এক্সপোর্টের কি অবস্থা হবে। এবং তার সাথে সাথে আমরা দেখতেছি যে ইন্ডিয়ার সাথে কিন্তু অলরেডি এফটিএ এর ডিসকাশন, ইউএস যে ভাইস প্রেসিডেন্ট সে বলে গেছে যে তাদের সাথে এফটিএ এর মোটামুটি কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। আমরা কিন্তু অ্যাকচুয়ালি জানি না আমাদের স্টেটাসটা কোথায় আছে। তো
তো সেটাও আমি জানি না কেন ওনারা আমাদের সাথে খোলামেলা যারা স্টেক হোল্ডার, যেরকম বিজেএমএ আছে, আমি বিজেএমএ সাপোর্ট কমিটিতেও আছি এখন, আমরা কিন্তু খুব একটা জানি না যে এক্স্যাক্টলি কোথায় আছে ডিসকাশনটা। তো এটা একটা খুবই একটা ইম্পর্টেন্ট এফটি জিনিস। নিয়ে আদৌ ইউএস এর সাথে আমাদের কি কোনো ডিসকাশন? আমরা যতটুকু জানি তো একটা তো ভিজিট হলো, সেখানে আমাদের অ্যাডভাইজারের স্পেশাল এনভয় যে সে ছিল, ফাইন্যান্স অ্যাডভাইজার ছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল। তো ওনারা এক্স্যাক্টলি কি ডিসকাস করছে, কোথায় আছে আমরা জানি না। আমি জানার চেষ্টাও করেছি অনেকবার, কিন্তু আমরা অ্যাকচুয়ালি জানি না। আমরা জানি যে কিছুটা পজিটিভ বা কিছু একটা অপটিমিস্টিক পজিশন আছে আর কি। সেটা আমাদের জানা দরকার একটা, সেগুলো অ্যাজ আ স্টেক হোল্ডার উই হ্যাভ টু প্রিপেয়ার। তো সেটা যদি আমি বলি, বাজেটে যেটা আমাদের দেখা উচিত, যে আমি সবসময় ইনসেন্টিভ, ক্যাশ ইনসেন্টিভ যেটা একটা বড় একটা রেভিনিউ বাজেটের একটা পার্ট, আমি কিন্তু সেটার খুব একটা পক্ষে না। যে একটা ইন্ডাস্ট্রি যেটা নাকি আপনি 30-40 বছর ধরে ম্যাচিউরড হয়ে আছে, সেখানে আমাদের ইনসেন্টিভটা আস্তে আস্তে বন্ধ করে আসতে হবে। প্লাস আমরা যদি ডেভেলপ কান্ট্রির যদি যাই তাহলে আমাদের কমে আসতে হবে। বাট আমাদের যেতে হবে যে গার্মেন্টস সেক্টরের ভিতরে অনেক অপরচুনিটি। আজকেও আমি দেখলাম আমাদের একজন ইকোনমিস্ট বলতেছে যে গার্মেন্টস ছাড়া আমরা অন্যান্য ডেভেলপ করতে হবে। বাট সেটা তো হবে, বাট ইটস নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। গার্মেন্টসে এখনো আমরা 40 বিলিয়ন থেকে আমরা 100 বিলিয়নে যেতে পারি, সেই সুযোগ আছে। কারণ চায়নার আপনার $200 বিলিয়ন এক্সপোর্ট। তো সেটা যদি 10%ও যদি চেঞ্জ হয়, উই আর টকিং অ্যাবাউট $20 বিলিয়ন, সেই গেইনটা তো বাংলাদেশ করতে পারে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যেসব প্রোডাক্ট আমরা এখন করি না, চায়না করতেছে, যেরকম সিনথেটিক প্রোডাক্ট, বিশ্ববাজারে আপনি 70% গার্মেন্ট প্রোডাক্ট হচ্ছে সিনথেটিক। সেখানে বাংলাদেশের শেয়ার কিন্তু খুবই সামান্য। জনাব শরীফ জহির, আমি একটু আপনাকে থামাচ্ছি। দর্শক, টু দ্য পয়েন্ট যে আলোচনা আপনারা শুনছিলেন, দেখছিলেন, এটি চ্যানেলের ফেসবুক এবং ইউটিউব পেজে চলতে থাকবে। আমরা কন্টিনিউ করছি। তো এখন আমরা যেটা বলতেছি যে এখানে এমএমএফ এর উপরে আমরা হয়তো ইনসেন্টিভ চিন্তা করতে পারি। কেন? কারণ ইউএসএতে আপনার 30% ডিউটি আগেই ছিল সিনথেটিকের উপরে। তো সুতরাং আমরা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ পজিশনে আছি। তো তার সাথে যদি অ্যাড হয় 37%, সেখানে এগুলো হচ্ছে অ্যাডিশনাল ট্যাক্স। কিন্তু অ্যাট দ্য সেম টাইম কিন্তু ভিয়েতনামে 44% ট্যাক্স নতুন করে ইমপ্লাই করা হয়েছে। ভিয়েতনাম এবং চায়না হচ্ছে এমএমএফ এর সবচেয়ে বড় মার্কেট শেয়ার তাদের। তো ওই মার্কেটটা কিন্তু আমরা এখানে আনতে পারি এবং সেটা মার্জিনও বেটার, সব দিক থেকেই বেটার। সেই মার্কেট আমরা ডেভেলপ করতে পারি। এই ম্যানমেড ফাইবারের আমাদের সক্ষমতা, ম্যানমেড ফাইবারে করতে গেলে যেরকম আমাদের অনন্ত গ্রুপ, আমরা এই বর্তমানে একটা বড় একটা ফ্যাব্রিক মিল তৈরি করছি, যেটা নাকি ডিসেম্বরের মধ্যে আমরা লাইভ যাব। এই এত কঠিন সময়ের মধ্যেও কিন্তু আমরা আল্লাহর রহমতে আমরা ইনভেস্টমেন্ট করে, এটা একটা এডিবি ফান্ডেড প্রজেক্ট, আমরা আগে যাচ্ছি। তো আমরা এটা যদি করে আমাদের নট অনলি আমাদের নিজেদের ভার্টিক্যাল ইন্টিগ্রেশন হবে না, আমরা পুরো মার্কেটেই কিন্তু সাপ্লাই দিতে পারবো। এটা হচ্ছে আপনার স্পোর্টস ওয়্যার, আপনার নাইলন, পলি, ইলাস্টিক ফ্যাব্রিকগুলো আর কি বেসিক্যালি। তো আমার কথা হচ্ছে যে এখানে আমরা ইনসেন্টিভ দিতে পারি, কারণ এখানে আমরা একটা ডিসঅ্যাডভান্টেজ পজিশনে আছি। এটা যদি একটা 3 বছরের একটা স্কিম থাকে, আমরা একবার ডেভেলপ করে ফেলতে পারি, এটা একটা বিশাল একটা আপনার সুযোগ। এবং আমাদের দেখা দেখে আরও অন্যান্য গ্রুপরাও কিন্তু আসবে এইসব ইনভেস্টমেন্টে। তো আমাদের এখন বেছে বেছে ইনসেন্টিভগুলোতে যেতে হবে। একটা জিনিস বুঝতে হবে যে আরএমজি হচ্ছে সবচেয়ে বড় এমপ্লয়মেন্ট জেনারেশনের সুযোগ, রাইট? এবং সেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু সেটা বুঝতে পেরেছে, এবং মোদী সরকার কিন্তু নিজেই এটাকে একটা টপ প্রায়োরিটি হিসেবে দেখতেছে। তাদের বেশ কিছু স্টেটে আমাদেরকে দাওয়াত দিচ্ছে যে এসে ইনভেস্ট করার জন্য, যে ওখানে 25% আপনার ক্যাপিটাল মেশিনারির উপরে আপনার রিবেট আছে। কিছু স্টেটে আপনার 50% স্যালারি আপনার তারা রিএম্বার্স করতেছে। স্টেট গভর্নমেন্ট, আপনার স্টেট গভর্নমেন্ট আপনাকে ফেরত দিয়ে দেবে 50% অফ ওয়েজেস। এত ভালো অ্যাট্রাকশন, বিকজ ওদের আরএমজিটা আসলে ডেভেলপ করে নেই। ওরা টেক্সটাইলে ভালো, কটনে ভালো, ওদের কটন প্রোডাকশন আছে। তো তারা আরএমজিকে এত প্রায়োরিটি দিচ্ছে জাস্ট বিকজ অফ এমপ্লয়মেন্ট ক্রিয়েশন। তো সেখানে আমরা যদি বলি যে না, আমরা আরএমজি প্রায়োরিটি দিব না, তাহলে এটা বোধহয় ভুল হবে আর কি আমাদের। তো সেটা হচ্ছে নাম্বার 1। সেকেন্ড হচ্ছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট। এই যে গ্যাস নিয়ে যে আমরা এত কমপ্লেন করতেছি, এই কমপ্লেন কিন্তু আগেও ছিল, রাইট? এখন সেটার কন্টিনিউশন হচ্ছে, বাট সলিউশনটা তো আমরা শুনতেছি না। তো আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে এই সরকার তো সবাইকে নিয়ে একসাথে মিলে বসে একটা এনার্জি প্ল্যান করতে হবে, যে কিভাবে তারাকে এলএনজি গ্রিডে কত সাপ্লাই দিবে, সেটা যদি মিক্স করে তাহলে সেটার কত টাকা হবে। যে আমরা যে বলতেছি যে আমরা তো অ্যাকসেপ্ট করতেছি না যে ডিসক্রিমিনেটেড প্রাইসিং। আপনার নতুন ফ্যাক্টরি হলে আপনি একরকম প্রাইসিং, আর আগের ফ্যাক্টরি হলে তাহলে আপনি 2 রকম আপনার প্রাইসিং দিয়ে তো আপনার ইন্ডাস্ট্রি চলতে পারে না। এখন আপনারা বলতেছেন যে আপনারা এফডিআই আনবেন বা ইনভেস্টমেন্ট করতে বলতেছেন, তো আমরা যখন ইনভেস্ট করতে যাচ্ছি তখন আপনি বলতেছেন যে না, এখানে গ্যাস রেট আপনার হায়ার গ্যাস রেট হবে। এটা তো হইতে পারে না। তো আমাদের এনার্জি অ্যাডভাইজার কি যেন একটা মার্জিনাল বেনিফিটের কথা বলে, ওনার কাছে গেলে এটা নিয়ে
তো ওই জিনিসটা অ্যাকচুয়ালি তো এভাবে তো হয় না, ইন্ডাস্ট্রিতে আপনি দুই রকম প্র্যাকটিস হতে পারে না এটা। তো এখানে আমাদের যদি ইনভেস্টমেন্ট এনকারেজ করতে হয় তাহলে এখানে আমাদেরকে এনকারেজ করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার, একটা রাস্তা বানালে কি আপনি কি রাস্তায় হাঁটার জন্য আপনি ট্যাক্স নেবেন বা আপনি কি চার্জ করবেন? তো আপনার ইউটিলিটি সার্ভিস বা একটা ম্যানুফ্যাকচারিং এর জন্য যে ইনফ্রাস্ট্রাকচার লাগবে, তো সেটা তো সরকারের দিতে হবে। এক্সপ্রেসওয়ে হলে তো আমরা চার্জ সেটার থেকে আমরা ইকোনমিক্সে শিখছি যে এটা একটা মাল্টিপ্লাইং এফেক্ট হবে, সেখান থেকে আমরা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবো এবং দ্যাটস হাউ দ্য ইকোনমি উইল গ্রো। তো আমি তো বলতেছি না যে আমাদেরকে এখানে কোনো রকম, মানে আমরা যদি চাই এটা তো কোনো অন্যায় কিছু না। আমরা তো এখানে ইন্ডাস্ট্রি করবো, ইন্ডাস্ট্রি করলে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। আমি যেটা বললাম যে সিনথেটিক যদি ফ্যাব্রিক মিল করি, তার সাথে আরো 50টা গার্মেন্ট ফ্যাক্টরি হবে এবং তার থেকে এক্সপোর্ট আসবে $2 বিলিয়ন, $5 বিলিয়ন। তো ওয়াই নট প্রায়োরিটাইজ দিস? তো আমাদের বাজেটের মধ্যে তো এগুলো থাকা উচিত। যদি এলএনজি সাবসিডাইজ করতে হয়, করতে হবে। আমি কেন পাওয়ার প্ল্যান্টগুলোকে এখন পর্যন্ত কেন আমি ওসব কন্ট্রাক্টগুলো আমি অ্যালাইভ রাখতেছি? যে আমি ফিউ কিছু ইন্ডিভিজুয়ালকে আমি অস্বাভাবিক প্রফিট ক্রিয়েট করে তাদেরকে আমরা অলিগার্ক বানাচ্ছি অ্যাট দ্য এক্সপেন্স অফ আমার যখন গ্যাসটা আসতেছে আমি গ্যাস দিয়ে দিচ্ছি পাওয়ার প্ল্যান্টকে, ফ্যাক্টরিকে না দিয়ে। তো সেটা তো আমরা অনেকদিন ধরে বলতেছি যে প্রায়োরিটি সেট করেন। অর্থ উপদেষ্টা বলেছেন যে যেহেতু সংসদ নাই, কিন্তু আপনাদের মানে বাংলাদেশের মানুষের, ব্যবসায়ী সহ সব শ্রেণী পেশার মানুষের মতামত দেওয়ার জন্য 2 থেকে 3 সপ্তাহ আমরা অনলাইনে দেওয়া যাবে বা পত্রপত্রিকার মাধ্যমে। বাজেট তো কালকে জানা যাবে, আগামীকাল, যে আমাদের ট্যাক্স পার্টে আর আমাদের ডেভেলপমেন্ট পার্টে কি কি থাকছে না থাকছে। অ্যাজ এ এন্টারপ্রেনিয়র আপনি সরকারের কাছে যদি কোনো সুপারিশ আপনি বিবেচনার জন্য রাখতে চান অগ্রাধিকার ভিত্তিতে, সংক্ষেপে। না, আমরা অ্যাকচুয়ালি মানে আমার যে সেক্টরগুলো আমি সেগুলোকে প্রায়োরিটি দিতে যাচ্ছি। যে গার্মেন্টস একটা বড় একটা সেক্টর, যদিও আমাদের অ্যাকচুয়ালি বোর্ড অ্যাক্টিভ ছিল না, আমাদের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ দিয়ে চালানো হয়েছে, এটাও একটা রিজন। কিন্তু এফবিসিসিআই ইজ অলসো নট অ্যাক্টিভ অ্যাট দ্য মোমেন্ট আর কি। ব্যবসায়ী গ্রুপ থেকে কিন্তু ওই ডিমান্ডগুলো খুব একটা আসতেছে না। তো ওনাদের হাতে উচিত ছিল যে আরেকটু স্টেক হোল্ডারদের সাথে বসে জিনিসগুলো আলাপ করা। তো আমরা চাই যে আপনার ডেভেলপমেন্ট বাজেট যেগুলো, সেখানে এনাফ ইয়ে করা, প্রাইভেট ইনভেস্টমেন্ট যেন ইনসেন্টিভাইজ করা যায়, সেটা বিভিন্নভাবে করা যেতে পারে, সেটাকে আমাদের এনকারেজ করা উচিত। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টগুলো করা উচিত। আমি যেটা বললাম ট্যাক্স টু জিডিপি রেশিওটা কম, যে শুধু আমি আমার স্বার্থ দেখলেও হবে না, আমার টোটাল ইকোনমির স্বার্থও দেখতে হবে। এখানে অটোমেশনের যথেষ্ট সুযোগ আছে। তো আমরা চাই যে এনবিআর এবং এগুলো আমাদেরকে এই হ্যারাসমেন্ট থেকে বের হয়ে আসে। উই ওয়ান্ট অটোমেটেড সিস্টেমস। যেরকম আমার যদি গার্মেন্টসে আমি যদি দেখি, আমার যেখানে যে গ্রোথ পটেনশিয়াল, এটা কিন্তু আপনার লিমিটেড হয়ে যাবে আপনার জাস্ট বিউরোক্রেসির কারণে। আপনি যদি দেখেন আমাদের কাস্টমস এনাফ ম্যান পাওয়ার নাই, এনাফ তাদের এখানে কিন্তু ইকুইপমেন্ট নাই। তো এই ধরনের বটলিংকগুলো আমাদের জন্য আরও বেশি খারাপ। যেটা আমি বললাম যে আমরা যদি $20 বিলিয়ন বাড়াতে চাই এক্সপোর্ট, তাহলে আমাদেরকে এগুলো ইজি করে দিতে হবে, আমাদেরকে সেই রেসপেক্টটা দিতে হবে। আমাদের মাল আসলে মাল যেন কুইকলি যেন আমরা ছাড়াতে পারি, আমাদের পোর্ট হ্যাজ টু বি মোর এফিশিয়েন্ট, এসব সাপোর্টগুলো দরকার। অলরেডি কিন্তু এক্সপোর্ট হ্যাজ গ্রোন বাই 10%। আমি যদি মে টু মে দেখি গত বছর থেকে, তাহলে দের ইজ পোটেনশিয়াল টু গ্রো। তো আমরা চাই যে একটা স্মুথ একটা ফাংশনিং আমরা যেন সাপোর্টগুলো পাই, এবং যেগুলো বললাম যে ইনসেন্টিভগুলো প্রপার ফিল্ডে দিতে হবে, যেখানে নাকি আমাদের গ্রোথ প্রসপেক্টগুলো আছে। তো সেই কোঅপারেশনগুলো দরকার আমাদের। ব্যাংকিং সেক্টর যদি আমি বলি, এটা আমার আরেকটা সেক্টর যেখানে আমি যথেষ্ট সময় দিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি বাজেট থেকে যথেষ্ট অ্যালোকেশন দরকার। তো যেরকম আমি যেটা চাচ্ছি যে আমাদের যে আমরা তো এখন এনপিএল গুলো প্রপারলি রিফ্লেক্ট করতেছি প্রত্যেকটা ব্যাংকে, তো সেখানে অনেক চ্যালেঞ্জেস চলে আসতেছে। তো একটা চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের যে প্রফিট হচ্ছে, অপারেটিং প্রফিট পুরোটাই আমরা হয়তো প্রফেশনে আমরা দিতে হচ্ছে, সেই প্রভিশনের উপরে কিন্তু আমরা ট্যাক্স পে করতেছি। আমাদের কর্পোরেট যে ট্যাক্স, সেই ট্যাক্স পে করার পর আমরা প্রভিশনটা আমাদের ব্যাড লোনসের এগেনস্টে আমরা প্রভিশন করতেছি। তো সেটা আমরা একটা ওয়েভার চাচ্ছি যে আমাদেরকে সেই সুযোগটা দেওয়া হোক। আমাদের যেসব ব্যাংকগুলো আপনার সাফার করতেছে, যেগুলোর আপনার মালিকানা নাই বা উইনো যে এখানে তারা হয়তো বা আগের সরকারের সাথে জড়িত ছিল, তো সেসব ব্যাংকগুলোকে তো সাপোর্ট করতে হবে। ব্যাংকের ডিপোজিটারদেরকে ফুল ইন্স্যুরেন্স দিতে হবে। তো সেটা বাজেট থেকে হলেও দিতে হবে, সেটা আমাদের, এটা রাষ্ট্রের এটা দায়িত্ব। জি, এবং এটা সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব ছিল, ওনারা হয়তো বা ফেল করছে বা ঠিকমতো করতে পারে নাই। তো এই ইন্টারেস্টগুলো প্রোটেক্ট করতে হবে। 1,500 কোটি টাকার মতো একটা বরাদ্দ থাকবে, ইজ দ্যাট এনাফ? না, এখানে আমার মনে হয় যে একটা প্রপার ইন্স্যুরেন্স করে, এবং আপনার যেটা হচ্ছে যে একদম সিম্পল, এগুলো আজকে 9 মাস হয়ে গেছে, আমরা অ্যাকচুয়ালি অনেকদিন ধরে বলতেছি যে সবচেয়ে আগে হচ্ছে মালিকানাগুলোকে আপনি সেপারেট করে ফেলতে হবে, যে আপনি কার জন্য কাজ করতেছে। এই খারাপ ব্যাংকগুলো যে ইমপ্রুভমেন্টগুলো আসতেছে,
সেই মালিক কিন্তু এখনো আগের মালিকই রয়ে গেছে। তো সবার আগে হচ্ছে যে এটার মালিকানা সেপারেট করে ফেলতে হবে। তারপর হচ্ছে যে আপনার ক্যাপিটাল শর্টফল হবে একটা। তো সরকার দেখতে হবে যে টোটাল ব্যাংকিং সেক্টরে কত ক্যাপিটাল শর্টফল হচ্ছে অ্যাজ পার বাসেল 2 বা বাসেল 3 অনুযায়ী আপনার কত শর্টফল হচ্ছে। তো সেটা যদি 2 বিলিয়ন হয় 3 বিলিয়ন হয়, সেটা একটা প্রপার প্ল্যান করে কিছু টাকা আসবে বাজেট থেকে, সরকার থেকে, কিছু টাকা আসবে লোকাল ইনভেস্টর Development থেকে partners। এবং কিছু টাকা আসবে আপনার ইন্টারন্যাশনাল ইনভেস্টর থেকে। এটাকে ওপেন আপ করে দিতে হবে এবং এটা আমরা আর দেরি করতে পারবো না। আমাদের যাদের ওনারশিপ ছিল সেগুলোকে আগে সেপারেট করে ফেলতে হবে, করে এই 60টা ব্যাংকে একটা কনসলিডেট করে একটা যেটা কন্ট্রোলেবল, যেটা ম্যানেজেবল যে ফিগার, কারণ ব্যাংকের ম্যানেজমেন্টও নাই অ্যাকচুয়ালি, আমাদের 60টা ব্যাংক চালানোর মতো সেই ম্যানেজমেন্টও নাই আমাদের। তো এটাকে আমরা কনসলিডেট করে ক্যাপিটাল ইনফিউজ করে ডিপোজিটারকে সেফগার্ড করে এটার আমরা চাই যে এটার কনফিডেন্সটা যেন চলে আসে, বিকজ ব্যাংকিং সেক্টর হচ্ছে একটা ইকোনমির ব্যাকবোন। তো সেটা আমাদের ব্লাড সার্কুলেট, তো এটাকে আমাদের ঠিক করে ফেলতে হবে, কারণ এটা ইলেক্টেড গভর্নমেন্ট আসার আগে আমাদের এটা সুযোগ, এটাকে ঠিক করে ফেলতে হবে এবং উই ওয়ান্ট ফুল এন্ডোর্সমেন্ট। এই জিনিসগুলো আমরা পলিটিক্যাল পার্টিগুলো থেকে শুনতে চাই যে ওনাদের স্ট্যান্স কি এই পার্টিকুলার গ্রুপের এগেইনস্ট, মানে ওনারা কি থাকবে, স্ট্রং থাকবে, আমরা এটা শুনতে চাই অ্যাকচুয়ালি, বিকজ নাহলে আমরা তো কনফিডেন্স পাবো না। এই যে আমরা যে রিফর্ম বা আমরা যে চেষ্টা করতেছি এগুলো তো আমাদের ধরে রাখতে হবে। আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট যে পলিটিক্যাল গভর্নমেন্ট যদি তাদের যদি ইচ্ছা থাকে লেগেসি ক্রিয়েট করার, আগের সরকারের মতো যদি ভুল না করতে চায়, তারা কিন্তু চাইলে কিন্তু তারা লেগেসি ক্রিয়েট করতে পারে। আমরা সিঙ্গাপুরে দেখছি আজকে 40 বছর ধরে দেশ চালাচ্ছে লিকুয়ানের, এবং তার ছেলেও এখন এসে দেশ চালাচ্ছে, মানুষের অ্যাকসেপ্টেবিলিটি আছে। তো ওয়াই নট ক্রিয়েট দ্যাট লেগেসি, যে সরকারই আসুক, যে পলিটিক্যাল পার্টি আসবে, সেই উদ্দেশ্যে নিয়ে যদি আসে, তারা যদি আমাদের সাথে এগুলো শেয়ার করে যে না আমরা এগুলো এন্ডোর্স করবো, চেঞ্জেস সাপোর্ট করুক, রিয়েল চেঞ্জ দেখতে চাই আমরা। শুধু এক সেন্ট্রাল ব্যাংকের গভর্নেন্স চেঞ্জ দিয়ে হবে না, টোটাল সিস্টেম চেঞ্জ করতে হবে। তো আমরা এগুলো বাজেটের মধ্যে অ্যালোকেশন থাকতে হবে, দিস ইজ দ্য টাইম। তো এগুলো দিস ইজ হাই টাইম, আই থিঙ্ক। অনেক ধন্যবাদ আপনাকে।